আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরোজুদ্দিন কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে। এই নির্বাচন সংক্রান্ত ছোটখাটো দু একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার ভিতরে থাকছে জনাব তারেক রহমান গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং গত 2 দিন আগে রংপুরে একটি সমাবেশে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে বর্তমান তাদের অবস্থান বা তাদের যেই কর্মসূচি বা তাদের যেই দায়িত্ববোধ বা তাদের দায়িত্বের অবহেলা, এই বিষয়টা কিছু থাকছে। সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে একই সাথে 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা খুবই কঠিন একটি বিষয়। এই বিষয়টাও আমার কিঞ্চিত আলোচনা থাকবে। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যদি প্রথমেই ধরি যে বেশ কিছুদিন যাবতই আমরা দেখছি তারেক রহমান সাহেবের ভিতরে একটি বিষয় আমরা অনুপস্থিত দেখছিলাম। এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমান এই জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। তাদের যেই শরিক যেই কয়েকটি সিট তারা দিয়েছেন 12টা না কয়টা, সেইখানে তাদের প্রতীকে ভোট চাচ্ছেন। সাথে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যেন ধানের শীষকে বিজয়ী করা হয় বা বিএনপির যে ক্যান্ডিডেট থাকবে, প্রার্থী থাকবে, তাকে যেন বিজয়ী করা হয় সেই বিষয়টা তিনি গুরুত্বারোপ করছিলেন। কিন্তু এর ভিতরে একবারের জন্য তিনি গণভোট সম্পর্কে কোনো কথা বলেননি। তারও আগে আমরা দেখেছিলাম তিনি যখন বিদেশ অবস্থান করছিলেন তখন গণভোট নিয়ে একটি কথা ছিল যে গণভোট আগে দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান যে গণভোট আগে দিলে তারা রাজি না এবং তারা গণভোটের বিপক্ষে থাকবেন। এরপরে সরকার বাধ্য হয়ে এক প্রকার সকল দলকে অসন্তুষ্ট করে সরকার এই শুধুমাত্র বিএনপির কারণেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও আমরা বিএনপির পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া পাইনি বা বিএনপি সেইভাবে আমাদের যে চাহিদা ছিল বা আমরা যেই আশা করেছিলাম যে বিএনপি হয়তো তাদের কথা মতো যেহেতু একই সাথে গণভোট এবং এই জাতীয় নির্বাচন আয়োজন করছে সরকার, তো সব বিএনপি হয়তো গণভোটের পক্ষে অবস্থান নেবেন এবং তারা গণভোটের জন্য হা ভোটের জন্য ক্যাম্পেইন করবেন। কিন্তু আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দেখেছি যে গণভোটের প্রচারণা বিএনপির কাজ না। এদিকে জনাব তারেক রহমান এর আগে বলেছিলেন যে গণভোটের থেকে আলুর ন্যায্য মূল্য পাওয়া কৃষকের জন্য জরুরি, অর্থাৎ গণভোট তার কাছে একেবারেই মূল্যহীন। তার কথায় মনে হচ্ছিল ইভেন নির্বাচনী প্রচারণায় প্রথম 4-5 দিন তিনি একটানা এক এক দিন 4টা 5টা 6টা করে গণসমাবেশ করেছেন। কোন সমাবেশে তিনি এই গণভোটের পক্ষে কথা বলেননি। এতে অনেক জেনারেশন, বিশেষ করে এই তরুণ প্রজন্ম যারা, তারা অনেকটাই আশাহত হয়েছেন এবং তাদের যে চাহিদা ছিল যে জনাব তারেক রহমানের থেকে এই প্রত্যাশা ছিল যে তিনি অন্তত এই 24শে জুলাই যে যোদ্ধা বা 24শে জুলাইয়ের যে হতাহত মানুষ তাদের প্রতি সম্মান দিবেন এবং 24-এর যেই শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করবেন না এবং তাদের রক্তের দাম দিতে গিয়ে তিনি অন্তত এই জুলাই সনদ বাস্তবায়নার্থে গণভোটে হার পক্ষে ক্যাম্পেইন করবেন এবং হাকে বিজয়ী করার জন্য যা যা কিছু করার তিনি সেটা করবেন আন্তরিকতার সাথে। কিন্তু সেই জায়গায় আমরা গ্যাপ দেখতেছিলাম। অবশেষে শেষমেশ অন্তত হলেও তিনি হয়তো জনগণের এই চাহিদাটা বা ম্যান্ডেটটা তিনি বুঝতে পেরেছেন। জনগণের পালস বোঝার জন্য জনাব তারেক রহমানকে যেমন সাধুবাদ জানাচ্ছি, বিএনপিকেও সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করব এখন থেকে প্রত্যেকটা জনসমাবেশে এবং প্রত্যেক কর্মী যেন এই বিষয়টা স্পষ্ট করেন। সাথে আমরা দেখলাম গতকালকে জনাব তারেক রহমান আরেকটি সমাবেশে তিনি বললেন এখন থেকে এই গুপ্ত একটা বড় ধরনের গালি হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তিনি গতকালকে দেখলাম জনসমাবেশে বলছেন যে যারা বিভ্রান্তি তৈরি করবে তাদেরকে গুপ্ত বলবা, মানে তুমি গুপ্ত, তুমি গুপ্ত, এরকম ভাবে। তো এই গুপ্তটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা দীর্ঘ 54 বছরে রাজাকার যেভাবে ঘৃণার একটি শব্দ হয়ে গেছিল, রাজাকার যে খুব বেশি খারাপ কোনো শব্দ এটা কিন্তু তা না। অর্থগতভাবে রাজাকার মানে স্বেচ্ছাসেবক। তো স্বেচ্ছাসেবকটা কেমন একটা ঘৃণার শব্দ হয়ে গিয়েছিল। এই 54 বছর যারা বুদ্ধিজীবী ছিল, যারা চেতনা ব্যবসায়ী ছিল, তারা এত বেশি এটাকে উচ্চারণ করেছে এবং ঘৃণার সাথে এটাকে উপস্থাপন করেছে। বিশেষ করে চলচ্চিত্র, নাটক সহ বিভিন্ন মাধ্যমে এমন ভাবে জঘন্যভাবে ন্যাক্কারজনক ভাবে উপস্থাপন করার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম এবং একেবারে কিশোর বয়স থেকে বা একেবারে শিশু বয়স থেকে, বাচ্চা বয়স থেকে তাদের ভিতরে এই শব্দটাকে ঢুকানো হয়েছে, খারাপ হিসেবে চিত্রায়ন করা হয়েছে সেভাবেই, যে কারণে মানুষ আজকে রাজাকার মানেই মনে করতো খারাপ। এই চেতনায় ব্যবসা করতে করতে এক সময় যখন এমন অবস্থা ধারণ করলো তখন সেটা একেবারে বোমবাস্টিং এর মতো তাদের বিরুদ্ধেই গেল। অর্থাৎ সর্বশেষ এই 24-এর গণঅভ্যুত্থান কিন্তু
এই ৭১-এর রাজাকার এই শব্দটাকেই যখন শেখ হাসিনা উচ্চারণ করলেন তথা ছাত্রদেরকে বললেন যে রাজাকারের বাচ্চা, এরপরেই কিন্তু ঠিক বুমেরাং হলো এবং সেই ছাত্ররা তাদের বিরুদ্ধে এমন আন্দোলন করলেন যে আন্দোলনে তাকে দেশ থেকে পালাইতে হলো। মূলত ঘটনাটা কি ছিল, এই রাজাকার শব্দটা। ঠিক আমার কাছে মনে হচ্ছে এই রাজাকারের মধ্যে নতুন আরেকটি শব্দ, রাজাকারের মতো নতুন আরেকটি শব্দ বিএনপি উদ্ভাবন করেছে, সেটা হচ্ছে গুপ্ত। অর্থাৎ আমরা দেখেছি যে গুপ্ত কাদেরকে বলা হয় সেটাও আমরা জানি, যে বিগত 16 বছরে যারা মূলত নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে, একসাথে আন্দোলন করেছে বা আওয়ামী লীগের রাজনীতিতে নিজেদেরকে বিলীন করে দিয়েছিল, তারাই তো মূলত গুপ্ত। কিন্তু সেই জায়গায় শুধুমাত্র জামাত শিবিরকে গুপ্ত বলা, এটা একেবারেই আমি মনে করি বাতুলতা। শুধুমাত্র ইসলামিক দলের যারা ছিলেন তারা হয়তো তাদের স্বকীয়তা বিলীন করেননি, তারাও অনেকে আওয়ামী লীগের সাথে লেজর ভিত্তিক রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সাথে গা মিলিয়েছেন, কথা বলেছেন, কিন্তু স্বকীয়তা হয়তো বজায় রেখেছেন, অর্থাৎ দল বিলীন করেননি। এছাড়া বাকি আপনি বিএনপি যদি বলেন, বিএনপির অসংখ্য লক্ষ লক্ষ নেতা এমন পাওয়া যাবে যারা নিজেদেরকে আওয়ামী লীগে বিলীন করে দিয়েছিল, যারা এখন ফেরত আসতেছে নিজ দলে এবং এখন স্ট্যাটাস দিচ্ছে ঘরের ছেলে ঘরে ফেরত আসছে। মানে 16 বছর পরে এখন বিএনপিতে যোগদান করার কারণে তিনি ঘরে আসছেন, ঘরের ছেলে। তার মানে এই লোকটাও সে বিলীন হয়ে গেছিল আওয়ামী লীগের রাজনীতিতে। তাহলে তাদেরকে যদি গুপ্ত বলা হয়, তাহলে কেন সেই গুপ্তদেরকে এখন বিএনপি তাদের ঘরে ফিরিয়ে নিচ্ছে? এটা তো বড় ধরনের একটি প্রশ্ন। ইভেন এই গুপ্ত যদি আপনাদের কাছে এতটাই খারাপ শব্দ হয়, এই গুপ্ত হওয়াটা যদি এতটাই জঘন্য হয়, তাহলে এখন আওয়ামী লীগকে কেন আপনারা দলে ফিরাচ্ছেন? তারা তো আপনাদের দলে এসে গুপ্তই থাকবে। 100% নিশ্চিত যে আবার কখনো আওয়ামী লীগ যদি দল বাংলাদেশে আসতে পারে বা শেখ হাসিনা বাংলাদেশে আসে বা আওয়ামী লীগ যদি তাদের স্বাভাবিকভাবে মানে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে, এই আওয়ামী লীগ থেকে যারা যারা বিএনপিতে যোগ দিয়েছে সকলেই কিন্তু আবার বিএনপিতে ঢুকে যাবে। তার মানে এখন যারা বিএনপিতে ঢুকছে এরা তো গুপ্ত আওয়ামী লীগ। আবার ঠিক বিএনপির যারা এই 16 বছর আওয়ামী লীগের ভিতরে ছিল তারা ছিল গুপ্ত বিএনপি। তাহলে গুপ্ত সকলেই গুপ্ত, নাম শুধু জামাতের কেন? এই প্রশ্নটা আমার রইল, জনাব তারেক রহমান সাহেবের কাছেও রইল এবং বিএনপির যারা আছেন তাদের কাছেও রইল। আরেকটা বিষয় আমরা দেখলাম যে আজকে দেখলাম সকালবেলায় সেটা শেষ রাত থেকে এই ঘটনাটা ঘটেছে। জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তার এক্স চ্যানেল তথা টুইটার বলতে আমরা যেটাকে চিনতাম, সেই টুইটার থেকে এটা নাকি হ্যাক হয়ে গেছিল। সেখান থেকে একটা স্ট্যাটাস আসছে, যে স্ট্যাটাসটা খুবই জঘন্য। বিশেষত মহিলাদেরকে কিছু বিষয় রয়েছে যেখানে তাদেরকে বেশ্যাবৃত্তির সাথে উপস্থাপন করা হয়েছে বা বক্তব্য দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে পুরা বামপাড়া একেবারে সয়লাভ হয়ে গেছে। সত্য মিথ্যা যাচাই না করেই অনেকে কথা বলেছেন। অনেকে জানার পরেও জামাত ইসলাম যখন তারা অফিসিয়ালি বিবৃতিতে জানিয়েছেন যে এটা আসলে হ্যাক হওয়ার পরে যারা হ্যাকার তারা মূলত এই ধরনের স্ট্যাটাসটা দিয়েছেন। আমি এখনো নিশ্চিত না যে হ্যাক হয়েছে কি হয়নি, হতে পারে মিস্টেক হতে পারে বা অন্য কেউ এটাকে দিতে পারে, কারণ এই ধরনের নেতারা তাদের একটা আইডি সাধারণত একজনের হাতে অ্যাক্সেস থাকে না, কয়েকজনের কাছে অ্যাক্সেস থাকে এবং কয়েকজনই সাধারণত পোস্ট দিয়ে থাকেন। হয়তো কারো বিভ্রান্তি বা কেউ কপি পেস্ট করেছেন বা কেউ ভাষা না বোঝার কারণে ইংলিশটা এভাবে মেরে দিতে পারেন বা বিভিন্ন ধরনের থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, আমি জানি না, আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো সার্বিক পরিস্থিতিতে এই বিষয়টাকে সামনে নিয়ে একটা শ্রেণীর একেবারে মাঠে নেমে গেছেন। অনেকে না জেনেই তাকে জঘন্যভাবে কথা বলছেন, আর অনেকে জানার পরেও ইনি বিনে তার অনেক আগের আরেকটা বক্তব্য ছিল বেশ কিছুদিন আগের নির্বাচনী শুরুর দিকে হয়তোবা, যে তিনি বলেছিলেন তরুণদেরকে যে তোমরা কেমন বিয়ে করবা, কামলা নাকি রানী, এই ধরনের একটা বক্তব্য। সেখানে নাকি তিনি নারীদেরকে ছোট করেছেন, খাটো করেছেন। এই বিষয়টাকে সামনে এনে বিশেষ করে ডাক্তার জাহেদুর রহমান দেখলাম তিনি একটি আলোচনা এনেছেন যে তার মানে উনি এই ধরনের পোস্ট করতে পারেন, এটা স্বাভাবিক, একেবারে অস্বাভাবিক না এরকম মনে করেছেন। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এই বিষয়টা আপনারা আসলে কি মনে করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা দেখলাম যে আমাদের পত্রিকাগুলি এতটাই মানে দালাল সুলভ বলবো না কি বলবো, জঘন্য কি শব্দ ব্যবহার করে আমি খুঁজে পাই না। মানে এখানে একটা পোস্ট এরকম দিয়েছে যে তার আইডি হ্যাক হয়েছে কি হয় নাই, এটা আপনারা সত্য না মিথ্যা কি মনে করেন আপনারা কমেন্টে জানান। তো এখানে সত্য মিথ্যা মনে করার কি আছে? তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা তদন্ত করে সেই কুলুটা বের করে তোমরা দিবা, পাবলিকলি দিবা। তোমাদের তো পাবলিক কমেন্ট নিয়ে তারপরে এটা তো কোনোই না। সত্য মিথ্যা কখনো ভোটের মাধ্যমে সেটা প্রকাশ পায় না। যেমন মনে করেন সে এখানে ভোট জয়যুক্ত হলো, যে বেশিরভাগ মানুষ বললো যে তার হ্যাক্ট হয়েছে। সত্যিকার ঘটনা যদি এমন হয় যে সত্যিকারে হ্যাক্ট হয়নি, তাদের কেউ না কেউ এই পোস্টটা দিয়েছেন, তাহলে কি এটা মিথ্যা হয়ে যাবে? ওই জয়যুক্ত হওয়ার কারণে
এটাই ধরে নেওয়া হবে যে হ্যাক হয়েছিল। এটা একটা হাস্যকর বিষয়। বিষয়টা হচ্ছে বাস্তবতা কি সেটা অবশ্যই তদন্ত করা দরকার। জামাত আমির যদি এটা বলে থাকেন, কেন বলেছেন সেই ব্যাখ্যা আসা দরকার। জামাত আমির ইদানিং বেশ কিছু কয়েকটা কথাবার্তা দেখেছি, সেগুলি এলোমেলো মনে হয়েছে। যেমন পরশুদিন না কি জানো দেখেছিলাম, এক এলাকায় তিনি গিয়েছিলেন, সেখানে শহীদের মা তাকে সে জড়িয়ে ধরেছেন আবেগপ্রবণ হয়ে। এগুলি একেবারে তাৎক্ষণিক কিছু ঘটনা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেতে হয়, কোনো কিছু করার থাকে না। সেই অবস্থা হয়তো জামাত আমিরেরও হয়েছিলেন, তিনি হাত বুলিয়ে দিয়েছেন তার পিঠে বা মাথায়। বিষয়টা ভিডিও আকারে এসেছে, কিন্তু পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যখন অনেক বেশি সমালোচনা হলো, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে জামাত আমির আবার ব্যাখ্যা দিলেন। সেই ব্যাখ্যাটা একেবারেই হাস্যকর মনে হয়েছে। উনি কি ব্যাখ্যা দিলেন? উনি বলতেছেন যে শহীদের মা জাতির মা, সেই হিসেবে আমারও মা। একথা বলেই তিনি কি বুঝাইতে চাইলেন, মানে কোনো মা কি একেবারে এরকম বুকে জড়িয়ে ধরা যায়? আপন মাকেও তো বুকে জড়িয়ে ধরা যায় না। একেবারে নিজের মা যদি হয়, আপন মা আপন বোন, তাকেও বুকে জড়িয়ে ধরার বিধান ইসলামে নেই। তো সেই ক্ষেত্রে আরেকজনের মাকে আপনি কিভাবে ধরবেন? এক নাম্বার। দুই, কোন একজন শহীদের মা আপনার মা হয়ে যায় এরকম কোন তথ্য ইসলামে কোথাও নেই। নাম্বার তিন হচ্ছে, ইসলাম বা কোরআন যেখানে আমাদের মা হিসেবে ঘোষণা করেছেন নবীর স্ত্রীগণকে, সেই নবীর স্ত্রীদের সাথে আমাদের পর্দা করা ফরজ। দেখা স্পর্শ তো দূরে থাক, পর্দা করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, নবীজি ফরজ করে দিয়েছেন। সেই জায়গায় আপনি একজন মহিলাকে জড়িয়ে ধরবেন এবং সেটাকে অপব্যাখ্যা করবেন ইসলামের নামে, এটা একেবারেই অনুচিত কাজ। হ্যাঁ, যেটা হয়েছে আমি এটা বিশ্বাস করি, আমি ওই ভিডিওতে বলেছি যে ঘটনার আকস্মিকতায় হয়তো তার ওইখান থেকে সরিয়ে দেওয়া বা সরে আসার সুযোগ ছিল না, সেটা ঠিক আছে, তিনি বলতেই পারতেন যে এটা আসলে ভুল হয়ে গেছে, বিষয়টা ঘটনার আকস্মিকতা এরকম ঘটে গেছে, আমি ইচ্ছাকৃত করিনি, সে এসে গেছে, কিন্তু আমি আসলে কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। এই ব্যাখ্যা দিলে ঠিক আছে, এবং তিনি তার যে গুনাহ হয়েছে এবং ভুল হয়েছে সেই জন্য তিনি সরি এবং আল্লাহর কাছে তওবা করলে হয়ে যায়। কিন্তু এটাকে যখন ব্যাখ্যা দিয়ে তিনি বৈধতা প্রমাণ করতে যান, তখন কিন্তু ইসলামের অপব্যাখ্যা হয়ে যায়। কারণ ইসলাম কখনো কোনো মহিলাকে জড়িয়ে ধরার বৈধতা দেয় না। স্পষ্ট, এখানে ফুল স্টপ, এখানে বাট বা কিন্তু কোনো কিছু নেই, এখানে ইফ বাট কোনো সুযোগ নেই, একেবারেই ফুল স্টপ দিতে হবে। জামাত ইসলাম সম্পর্কে অনেক বিষয় রয়েছে, তারা ইসলামের গোলামি করেন, অনেক বিষয় তারা ভুল ব্যাখ্যা দেন, কিন্তু এই জায়গায় এসে তার যে ব্যাখ্যাটা এটা একেবারেই মানে ইসলামের বিপক্ষে, এটা কোনো ভুল ব্যাখ্যারও সুযোগ নেই। আর ওনার তো ইসলামের ব্যাখ্যা দেওয়ারও সুযোগ নেই, কারণ উনি ইসলামিক স্কলার নন। ইসলামিক স্কলার যারা, তারা ভুল দেন ঠিক দেন সেটা ভিন্ন বিষয়। ডক্টর আবুল বাশার ছিলেন বা মিজানুর রহমান আল আজহারি ছিলেন, তারা যদি দিতেন সেটা ভিন্ন বিষয় যেত। কিন্তু আমির সাহেব যিনি একজন ডাক্তার মানুষ, তিনি এই ধরনের ব্যাখ্যা দিতে পারেন না, এই বিষয়টা স্পষ্ট। সর্বশেষ আমি যেই প্রসঙ্গ দিয়ে শেষ করে দিব সেটা হচ্ছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, তিনি বলেছেন 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ, কঠিন কাজ। হ্যাঁ বাবা, এই কঠিন কাজ মানে কি? তাহলে তুমি কেন এই আইন শৃঙ্খলা রক্ষায় প্রধান হিসেবে আছো? তুমি কেন স্বরাষ্ট্র উপদেষ্টায় থাকো? পদত্যাগ করো, যে পারবে সে এখানে কাজ করবে। এক নাম্বার। দুই হচ্ছে, আমরা ইতিপূর্বে আমি নিজে অনেকগুলি ভিডিও বানিয়েছি, দেখতে পারেন আমার চ্যানেলে আছে, যে আমি বারবার বলেছি একসাথে 300 আসনের নির্বাচন না করে স্তর স্তর আপনি 10 ভাগে বা 3 ভাগে বা 5 ভাগে ভিন্ন ভিন্ন ভাবে বা বিভাগ ওয়াইজ আপনি নির্বাচন করতে পারতেন। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করাটা একেবারেই সহজ হতো। আপনি একদিন গ্যাপ দিয়ে দিয়ে বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে বা পরাপর একদিনের পর একদিন এভাবে করে একদিনের 30 আসন করে বা 40 আসন করে আপনি যদি নির্বাচন করতেন, সেই ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেইভাবে অ্যাক্টিভ থাকতে পারতো এবং যত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি দিতে পারতেন, সেইটা এখন দিতে পারবেন না, এটা স্বাভাবিক। তো বিশ্বের আমরা অনেক জায়গায় দেখি যে জাতীয় নির্বাচনগুলি সাধারণত একদিনে হয় না। তাহলে বাংলাদেশ এত বড় একটা জায়গা বলছে, এত বিপুল পরিমাণ মানুষের সমাগম, এবং আমরা আইনের প্রতি আসলে তোয়াক্কা করি না বা আইনকে আমরা সাধারণত মানতে পারি না। আমাদের ভিতরে আবেগ বেশি, আমাদের ভিতরে যে যেই দল করে সেই দলকে সে সবচাইতে বেশি মনে করে, শুধুমাত্র ভোট দিব সেটাই না, বরং এই দলকে জিতানোর জন্য যা যা কিছু করার তাই মনে করে। আমাদের বাংলাদেশের কালচারটাই এরকম। সেই জায়গায় আমাদের আবেগের দিকে খেয়াল করে অন্তত একদিনে নির্বাচন হওয়া একেবারেই বোকামি ছাড়া কিছুই না। আমি এই বিষয়টা আবারও বলবো যে এই সরকার বা এই নির্বাচন কমিশন, এরা এই বিষয়টা একেবারেই জাজ করেনি, একেবারে অনুধাবন করতে পারেনি, বরং তারা নির্বুদ্ধিতার মতো, যেই জায়গায় আমাদের দীর্ঘ 1.5 বছর যাবৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই নিষ্ক্রিয় এবং ইনঅ্যাক্টিভ, এইরকম একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি একসাথে 300 আসনে নির্বাচন করবেন এমন একটা সময়ে, যেই নির্বাচনটা ভারত চাচ্ছে না, যেই নির্বাচনটা আওয়ামী লীগ চাচ্ছে না, যেই নির্বাচনটা বর্তমান সুশীল সমাজ অনেকেই চাচ্ছে না,
সেই জায়গায় এই ধরনের একটা রিস্ক নেওয়াটা আমি একেবারেই বোকামি মনে করেছি। এখন আর সুযোগ নেই, কিন্তু তারপরেও এখন যতটুকু পারা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অ্যাক্টিভ করতে হবে। সেটা করার জন্য যা যা করা সেটা সরকারকে করতে হবে। এই টোটাল আলোচনা নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের প্রত্যেকটা কমেন্টে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।